Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। সেই টপিকটা হচ্ছে যে দ্য কেয়ারটেকার, এই ড্রামাটাতে থিম অফ আইসোলেশনকে কিভাবে চমৎকারভাবে হ্যারল্ড পিন্টার ফুটিয়ে তুলেছেন সেই বিষয়টা। তো হ্যারল্ড পিন্টারের লাইফ ডিউরেশন তোমাদেরকে বলে দিই যে 1930 টু 2008 হ্যারল্ড পিন্টারের লাইফ ডিউরেশন। আর দ্য কেয়ারটেকার এই ড্রামাটা 1960 সালে লেখা প্রকাশিত হয়েছিল, প্রিমিয়ার করা হয়েছিল এবং 1963 সালে এই ড্রামাটার অবলম্বনে একটা ফিল্ম তৈরি করা হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি একটা আলোচনা। আর এই ড্রামাটা আসলে ওয়েস্ট লন্ডনের একটা অ্যাপার্টমেন্টে এই ড্রামাটা সংগঠিত হয়েছে। আর এই ড্রামাতে আরেকটা যে নাম আসে প্লেসের, সেটা হচ্ছে সিটকাপ। ওকে, তো এখানে কিভাবে হ্যারল্ড পিন্টার আইসোলেশনটাকে ফুটিয়ে তুলেছেন। ফার্স্ট অফ অল গাইজ, যেটা আসবে সেটা হচ্ছে আনপ্লিজেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এই আনপ্লিজেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্টের কারণে মানুষের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে লনলিনেস, আইসোলেশনটা ফুটে উঠেছিল। যেমন দেখো, 60 বছরের একটা বৃদ্ধ মানুষ হচ্ছে দ্য কেয়ারটেকার নামে যে ডেভিস, তাকে দেখানো হয়েছে সে একটা কিচেনে রাঁধুনির হেল্পার হিসেবে, যে ধোয়া মোছা পরিষ্কার করা এই কাজগুলো করে সে, ঠিক আছে। কিন্তু একদিন এখানে তার জ্ঞানজাম হলো কিভাবে, একজন স্কোসম্যান এসে তাকে কি করলো, তাকে কিন্তু নোংরা ফেলতে বলছিল। তো এটা সে সহ্য করতে পারছিল না, কারণ হচ্ছে যে নোংরাগুলো ফেলার জন্য এই রেস্টুরেন্টটাতে বয় নিয়োগ করা আছে, কিন্তু তাকে এসে নোংরা ফেলতে বলছে। এবং এই নিয়ে কিন্তু একটা মারামারি, একটা ব্রল, BRAWL ব্রল ঝগড়া, মারামারি তৈরি হলো। এবং এখানে যদি অ্যাস্টন যদি হচ্ছে ডেভিসকে সাহায্য না করতো, তাহলে হয়তো তার প্রাণ নাশও হতে পারতো। এই যে আনপ্লিজেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এজন্য 21st সেঞ্চুরিতে টিম ওয়াইজ কাজ করার কথা বলা হচ্ছে, যে আপনারা কলিগসদের সাথে যোগাযোগটা বাড়ান, রিলেশনশিপটা বাড়ান, কমিউনিকেশনটা বাড়ান, যেন এনভায়রনমেন্টটা সবসময় চমকপ্রদ থাকে। এটা তো গেল হচ্ছে ডেভিসের পর্ব। এবার আমরা যদি অ্যাস্টনের দিকে আসি, অ্যাস্টন কিন্তু ফ্যাক্টরিতে কাজ করতো এবং অ্যাস্টন সেই সময়তে প্রচুর পরিমাণে কথা বলতো। বা প্রচুর পরিমাণে কথা বলা কখন প্রয়োজন হয়, যখন তার ভিতরে লনলিনেস ফিল হয়, যখন তার ভিতরে কথাবার্তা বলার লোকজন কম থাকে, সে প্রচুর পরিমাণে কথাবার্তা বলতো। এই যে ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আইসোলেশনটাকে হ্যান্ডেল করার জন্য আনপ্লিজেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্টটা সৃষ্টি করেছেন হ্যারল্ড পিন্টার। নেক্সট পয়েন্ট গাইজ যেটা, সেটা হচ্ছে ক্যারেক্টার্স আর কাট অফ ফ্রম সোসাইটি। ক্যারেক্টারগুলোকে সমাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেমন ডেভিস হচ্ছে একজন সমাজচ্যুত ব্যক্তি, অন্যদিকে অ্যাস্টনও একজন সমাজচ্যুত ব্যক্তি। ডেভিস হচ্ছে ওয়ার্কিং ক্লাস সমাজচ্যুত ব্যক্তি, আর অ্যাস্টন হচ্ছে ওয়েল বিং অর্থাৎ সচ্ছল সমাজচ্যুত ব্যক্তি। আচ্ছা, সমাজ যদি তোমাকে একঘরে করে দেয়, সামাজিকতা যদি তোমাকে না অ্যাকসেপ্ট করে, তাহলে তোমার মধ্যে তো আইসোলেশন এবং লোনলিনেস সৃষ্টি হবেই। এইটা কিন্তু এই দুইটা ক্যারেক্টারের মাধ্যমে দেখানো হয়েছে। সো এটা একটা ভেরি মাচ ইন্টারেস্টিং পয়েন্ট আইসোলেশনটাকে হ্যান্ডেল করার জন্য। কারণ ডেভিস যেখানে গিয়েছে, যে অবস্থাতে গিয়েছে, সবসময় তাকে সমাজ থেকে রিজেক্ট করা হয়েছে। এবং অ্যাস্টন কিন্তু তার ভাইয়ের সাথেও তার ওয়েল কমিউনিকেশন নাই, প্রতিবেশীদের সাথে নাই, কোনো অবস্থাতেই তার ভালো কমিউনিকেশন নাই। নেক্সট পয়েন্ট গাইজ যেটা, সেটা হচ্ছে রেসিয়াল প্রেজুডিস। রেসিয়াল প্রেজুডিস মানে কি, যে বর্ণবাদ, ক্লাস ডিস্টিংশনটা, এই বিষয়টা দেখো। কারণ এখানে ব্যাপারটা দেখো হচ্ছে, সাদা আর ধলোর মধ্যে যদি ডিফারেন্স থাকে, তাহলে কথাবার্তা হবে না, লোনলিনেস ফিল করবে। অ্যাজ ফর এক্সাম্পল, যখন তুমি কালোদের পরিবেশে যাবে, একজন সাদা মানুষ, তখন কিন্তু সাদা মানুষটা কালো মানুষের সাথে কথা বলতে পারবে না, আর কালো মানুষগুলো সাদা মানুষের সাথে কথা বলবে না, এই রেসিয়াল প্রেজুডিসের কারণে। তখন এই সাদা মানুষটা কি করবে, লোনলিনেস ফিল করবে। এইভাবে দেখো, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা যদি বলি, জল আর পানি এক জায়গাতে হয়নি, ঠিক আছে, এখনো জল আর পানির একটা ফার ডিফারেন্স আছে। অর্থাৎ হিন্দু মুসলিমের মধ্যে যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা ব্যাপকভাবে থেকে গিয়েছে, এই হচ্ছে একটা ব্যাপার। তো রেসিয়াল প্রেজুডিস যখন সমাজে প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু মানুষ আইসোলেশনে ভোগে এবং লোনলিনেসে ভোগে। আর আইসোলেশন আর লোনলিনেস, দিস ইজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এটা কিন্তু একটা মানসিক রোগ। আর এই মানসিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের কিন্তু ফ্যামিলিয়াল রিলেশনশিপ দরকার হয়, কনজুগাল রিলেশনশিপ দরকার হয়। একটা বাস্তব দৃষ্টান্ত দিই, তোমরা যারা হোস্টেলে থাকো বা মেসে থাকো, কখনো লোনলিনেস ফিল করেছো? ফিল করতে পারবে না। কিন্তু সিঙ্গেল রুমে থাকলে মাঝে মাঝে লোনলিনেস ফিল হবে। যেমন আমি আমার প্র্যাকটিক্যালিটি থেকে বলি, যে আমি কিন্তু
আমি সিঙ্গেল রুমে একসময় ছিলাম, তখন আমাকে এমন বিরক্ত বোধ হয়েছে যে আমি 10 দিনও থাকতে পারিনি। 10 দিন পরেই আমি আবার 3 সিট বা 4 সিট খোঁজা শুরু করেছিলাম। আসলে লোনলিনেস আর আইসোলেশন এটা খুব খারাপ জিনিস। মানুষের মধ্যে থাকা এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, মানুষ তাদের সাথে কমিউনিকেশন বাড়ানো। তো এই ড্রামাটাতে কি দেখানো হয়েছে, ডেভিসের সাথে সমাজের কমিউনিকেশন নাই, অ্যাস্টনের সাথে সমাজের কমিউনিকেশন নাই, ইভেন মিক সবসময় অ্যাপার্টমেন্টের মধ্যেই আছে, একজন আরেকজনের সাথে ভালো কমিউনিকেশন নাই। আর এটার পিছনে আরেকটা বিষয় হচ্ছে রেসিয়াল প্রেজুডিস। যেমন যখন ডেভিস ইয়েকে প্রশ্ন করে অ্যাস্টনকে যে এই যে প্রতিবেশী যে তাদেরকে দেখা যাচ্ছে, এই প্রতিবেশীরা আসলে কারা, তো তখন বলছে এরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে এসেছে, এরা আফ্রিকা থেকে এসেছে। তো তখন কিন্তু ডেভিস বলে যে আমি এদের পছন্দ করি না, এজ এ কালার্ড পিপুল যারা, এদেরকে আমি পছন্দ করি না। এটার কারণে কি লোনলিনেস, আইসোলেশন। কি একটা ফুটানিবাস ক্যারেক্টার চিন্তা করো, যার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কোনো প্রফেশন নাই, সে বলছে যে আমি এগুলো পছন্দ করি না। আসলে এখানে ফুটানিবাজের মাধ্যমে একটা মোরালিটি শিক্ষা দিয়েছেন হ্যারল্ড পিন্টার। আর সেই মোরালিটিটা কি, নেভার বি সেগ্রিগেটেড ফ্রম দ্য সোসাইটি। সমাজ থেকে কখনো নিজেকে বিচ্ছিন্ন করো না, সামাজিকতাটাকে রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করো। এটা হচ্ছে ব্যাপার, মানে একসাথে থাকার যে একটা প্রয়াস, সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট গাইস, ওয়ান্ট অফ লয়ালটি অ্যান্ড গ্র্যাটিটিউড। মানুষের মধ্যে যখন বিশ্বাস আর কৃতজ্ঞতাবোধের ঘাটতি ঘটে, তখন কিন্তু লোনলিনেস বা আইসোলেশনটা চলে আসে। যেমন এখানে দেখো যে অ্যাস্টন কিন্তু ডেভিসকে কি করলো, সাহায্য করলো, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসলো হচ্ছে তার নিজের অ্যাপার্টমেন্টে। এখানে নিয়ে আসার পরে কি হলো, যে তাকে বিশ্বাস করে তাকে কিন্তু কেয়ারটেকারের দায়িত্ব দেওয়া হলো যে তুমি এই অ্যাপার্টমেন্টটাকে সুন্দরভাবে পেইন্ট হাউসে পরিণত করো। তো সে কি করলো, ডিভাইড অ্যান্ড রুল খেলার চেষ্টা করলো। ডেভিস কি করলো, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবে। এমনি এদের দুজনের মধ্যে খুব ভালো রিলেশনশিপ নাই, তারপরেও কিন্তু আরো বেশি ঝগড়া লাগিয়ে দেওয়ার একটা প্রয়াস বা প্রবণতা। কারণ কি, ডেভিস কি করছে, অ্যাস্টনের বিরুদ্ধে মিকের কাছে গিয়ে গালিগালাজ করছে যে মিক হচ্ছে একটা মেন্টালি ডিসঅর্ডার্ড পারসন, সে আমাকে কাজ করার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিচ্ছে না, আমি যে এই বাড়িটাকে পেইন্ট হাউসে রূপান্তর করব এ ধরনের কোনো পদক্ষেপ সে আমাকে নিতে দিচ্ছে না। আর এই সময়ে কিন্তু মিক তার ভাইয়ের প্রতি তার দরদ উতলে উঠছে, ঠিক আছে, খেপে যাচ্ছে যে, এবং ডেভিসকে কিন্তু সে গালিগালাজ করছে যে তুই একজন ব্যারবেরিয়ান, তুই একটা অমানুষ, আমার ভাই তোকে থাকতে জায়গা দিছে আর তার সম্পর্কে কথা বলছিস। এই যে দেখো যে বিশ্বস্ততা নাই আর কৃতজ্ঞতা বোধ নাই। যদি ডেভিসের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে এই হারেম জাদা এই অ্যাস্টনের এগেনস্টে কি কথা বলতে পারতো? কথা বলতে পারতো না। আসলে এইভাবে সমাজে হারেম জাদা যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু সমাজের ইউনিটিটা নষ্ট হয়ে যায়। তো তোমরা সবসময়ের জন্য এই বিষয়গুলো মনে রাখবে যে আইসোলেটেড মানুষ কি জন্য হয়, কেন হয়। তুমি তোমার ওয়ার্কিং এনভায়রনমেন্টে যখন কলিগদের সাথে সম্পর্ক ভালো রাখবে না, তখন তুমি আইসোলেটেড হয়ে যাবে। তোমার হয়তো ওয়ার্কিং ক্যাপাসিটি বেশি থাকতে পারে, তোমার একটা কলিগের ওয়ার্কিং ক্যাপাসিটি কম থাকতে পারে, তাই বলে তুমি তাকে অফিসে রেখে রাত 10টা পর্যন্ত সে একা একা কাজ করবে আর তুমি বাড়ি গিয়ে চা পানি খেয়ে বেড়াবে, এরকমটা করবে না। তাকে হেল্প করবে, তাকে আরো বেশি এক্সপার্ট করার চেষ্টা করবে। এইভাবে সামাজিকতায় যে দুর্বল আছে তাকে সাহায্য করবে। তোমার বন্ধুদের মধ্যে যে পড়াশোনায় একটু দুর্বল আছে তাকে সাহায্য করবে, যদি এটা করা খুব কঠিন, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লেভেলস অফ আইসোলেশন। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ হচ্ছে এখানে দুই ধরনের আইসোলেশনকে হ্যারল্ড পিন্টার উপস্থাপন করেছেন। একটা হচ্ছে ট্রাম্পের আইসোলেশন, আর একটা হচ্ছে ওয়েল বিং যে পারসন তার আইসোলেশন। এই ডেভিসের মাধ্যমে কি ওয়ার্কিং ক্লাস পিপল, যারা হচ্ছে বহিমিয়ান, যারা যাযাবর, যাদের বাড়ি ঘর নেয়, তাদের আইসোলেশনটাকে উপস্থাপন করা হয়েছে, যে এদেরকে খুব পছন্দ করে না, সমাজ এদেরকে ছিটকে ফেলেছে। আর এই অ্যাস্টনের মাধ্যমে কি করা হয়েছে, যে একজন স্বচ্ছ ব্যক্তির আইসোলেশনটাকে উপস্থাপন করা হয়েছে। কিভাবে এটা উপস্থাপন করা হলো দেখো, যে অ্যাস্টন ফ্যাক্টরিতে কাজ করতো, এবং অ্যাস্টনের মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে এ সব সময় মানুষকে খুব দ্রুত বিশ্বাস করে, ঠিক আছে, এটা হচ্ছে তার একটা ফল্ট, ঠিক আছে। এখানে একটা বিষয় বলে রাখি, তোমাকে যদি কোনো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে তোমার একটা ফল্ট বলো, তখন তুমি কি বলবে? এটা বলবে যে আমি মানুষকে দ্রুত বিশ্বাস করি, কারণ এর দুইটা পজিটিভ সাইড আছে আর 3টা নেগেটিভ সাইড আছে। তো আমি একটা একটা করে বলে দিচ্ছি, বাকিগুলো আবিষ্কার করে নেবে, ঠিক আছে। প্রথম নম্বর ব্যাপার হচ্ছে যে বিশ্বাস করলে তোমার সম্পর্কটা দ্রুত হবে, আর অতি দ্রুত বিশ্বাস করলে যে ফলটা আসে সেই ফলটা হচ্ছে তোমাকে ঠকতে হবে বেশি। এখানে অ্যাস্টন ঠকেছে, কারণ সে ডেভিসকে বিশ্বাস করে তার অ্যাপার্টমেন্টে নিয়ে এসে জায়গা দিল, আর সেই ডেভিসই তার বিরুদ্ধে তার নিজের ভাইয়ের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এবং যখন অ্যাস্টন ফ্যাক্টরিতে কাজ করতো, তখন তার লোনলিনেসটা কাটানোর জন্য সে তার কলিগদের সাথে একটু বেশি কথা বলতো, তখন তার কলিগরা তাকে কি করলো, পাগল সাব্যস্ত করে দিল। এটা ঠিক আছে, তার মধ্যে
মধ্যে হ্যালুসিনেশন ছিল, বাট হ্যালুসিনেশনটাকে এত আপার পর্যায়ে পর্যন্ত নিয়ে চলে গেল। তো অ্যাস্টনের মা কি করলো যে তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিল, এবং সেখানে অ্যাস্টনকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট থেরাপি দেওয়া হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, যার কোনোটাই অ্যাস্টনের কাছে পছন্দ ছিল না। তাহলে এই যে লেভেলস অফ আইসোলেশন, এবার আমি একটা বাস্তব দৃষ্টান্ত দিই। যারা ছেলেরা আছো এটা বেশি বুঝতে পারবে, যারা মেয়েরা আছো তারাও বুঝতে পারবে যদি অবজার্ভ করে থাকো। যেমন আমি আমার এলাকায় যখন যাই, আমার যখন এলাকার কথা বলি, তো চায়ের স্টলে ঢুকলে মুরব্বী মানুষ, যুবকরা কেউ থাকে না। এটা হচ্ছে কি বৃদ্ধদের আইসোলেশন। কারণ ও তো একজনের সাথে মিশতে চায়, থাকে না, রেসপেক্ট দিয়ে চলে যাচ্ছে। আরে ভাই, এটা কোন ধরনের রেসপেক্ট? তার সাথে কথা বলো, আপনি কেমন আছেন, যদি চাচা হয় চাচা বলো তাকে, দাদা হলে দাদা বলো তাকে, তার সাথে একটা কথা বলো, সে আসলে তোমার সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করবে। এইভাবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাতেও লেভেলস অফ আইসোলেশনটা রয়েছে। স্টুডেন্ট লাইফে এটা বোঝা যাবে না, ঠিক আছে? বড় হও, চাকরি বাকরি করো, ও আচ্ছা বড় তো হয়ে গেছো, চাকরি বাকরিতে যাও, ফ্যামিলিয়ার লাইফে যাও, তখন বুঝতে পারবে যে আইসোলেশনটা কাকে বলে, ঠিক আছে? এই জন্য কি করবে, যে লেভেলস অফ আইসোলেশনের উপরে দৃষ্টিপাত করতে হবে। যেমন ছোটদের সাথে মেশা, তুমি মিশো না মিশো কিছু যায় আসে না, কারণ আইসোলেট ফিল করে না। বাট বার্ধক্যে যারা আছে তারা আইসোলেট ফিল করে, এবং যারা ফ্যামিলিয়াল ডিপ্রেশনের মধ্যে থাকে তারাও আইসোলেশন ফিল করে। যেমন আমার এক বন্ধু আমাকে এসে একদিন বলছে যে একজন ব্যাংকারের পারিবারিক গল্প শুনে আমি তো আশ্চর্য হয়ে গেছি। তো কি, তার 2টা পুত্র সন্তান, অথচ বউ বাপের বাড়ি চলে গেছে, আর যা কন্ডিশন দিছে হচ্ছে এটা যে আমাকে এখান থেকে যদি তুমি আমাকে ভাত কাপড় দাও তাহলে তোমার সাথে আমি আসি, নাহলে আমি গেলাম গা। এই যে একটা ফ্রাস্ট্রেশনের যে একটা বিষয়, ঠিক আছে? এই লেভেলসগুলো, এই লেভেলটা কিন্তু হ্যারল্ড পিন্টার ব্যাপকভাবে হ্যান্ডেল করেছেন। দিস ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েল। সো এই বিষয়গুলো কিন্তু মাইন্ডে রাখতে হবে, তাহলে জীবনটাকে অনেক সুন্দর করা যাবে। নেক্সট পয়েন্ট গাইস, সেটা হচ্ছে ইনএবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ রিলেশনশিপ। মানুষরা কিন্তু সম্পর্কের তাৎপর্য বুঝে না। এর একটা আগে উজ্জ্বল দৃষ্টান্ত দিই, তারপরে বুঝবে। তোমাদের লাইফে এরকম হয়নি যে বেস্ট ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তো যখন ঝগড়া হলো তখন তার মুখ দেখলে দুইজনে এইভাবে নত হয়ে হাঁটে সামনের দিক থেকে, মানে বো ডাউন করে, একজন আরেকজনের মুখ দেখে না। আর যখন বন্ধু ছিল তখন প্রশংসায় পঞ্চমুখ। এই যোগ্যতাটা, সম্পর্কের মূল্যায়ন করতে হবে, ঠিক আছে? ছোটখাটো অ্যাডজাস্টমেন্ট সম্পর্কের মধ্যে সবসময় করতে হয়। তো এখানে কি হলো, অ্যাস্টন এবং ডেভিস এরা দুইজনেই সম্পর্কের মূল্যবোধটা বুঝতে পারলো না। না বুঝতে পেরে কি হলো, যে অ্যাস্টন প্রথম দিন থেকে ডেভিসকে বলছে যে তুই এত নাক ডাকাস কেন, আমি ঘুমের ঘরে, আমার ঘুম হয় না। তো এটা একটা অবজেকশন হলো। দিস ইজ ন্যাচারাল, একটা মানুষ নাক ডাকাতেই পারে, তাকে অন্তত আলাদা একটা জায়গা করে দেওয়া যেতে পারে যদি সামর্থ্য থাকে, কিন্তু সেটা না করে বলছে তুই এত নাক ডাকাস কেন। যখন অবজেকশন আসে তখন সম্পর্কটা নষ্ট হয়। আর এটার ফলেই কিন্তু ডেভিসকে আমি খুব বেশি দোষারোপ করবো না, সে যে অ্যাস্টনকে যে পাগল বলে গালিগালাজ করছে মিকের সামনে, কারণ প্রচন্ড পরিমাণে কিন্তু বিরক্ত করেছে, এবং শেষ পর্যন্ত কেয়ারটেকারের যে পদ সেটা থেকে ডেভিসকে বাদ দেওয়া হচ্ছে এই একটা অজুহাত দিয়ে, যে ডেভিস ভাই তোর নাক ডাকানোর চোটে পুরো অ্যাপার্টমেন্ট কাঁপতে থাকে, আমরা ঘুমাইতে পারি না, তো এখান থেকে যা। এবার অ্যাস্টন কিছু তাকে টাকা পয়সা দিয়ে বললো যে 15-20 দিন তুমি কাজ করেছো, কাজ তো কিছু করোনি, করছো ঘোড়ার ডিম, তাও কিছু টাকা নিয়ে তুমি চলে যাও। এই যে বিষয়গুলো, মানুষের ছোটখাটো ন্যাচারাল ফল্টগুলো, এগুলো ধরা, এবং মানুষের সাথে একটা সবসময় ডিভাইড অ্যান্ড রুল এটা প্লে করা, এই বিষয়গুলো মানুষকে আইসোলেটেড করে। দিস ইজ ভেরি মাচ ডিসকভার্ড টার্ম ইন দ্য ড্রামা লুক ব্যাক ইন অ্যাঙ্গার বাই হ্যারল্ড পিন্টার। ওকে, ফাইনালি আমি তোমাদেরকে আরো একটা পয়েন্ট বলে দিতে চাই, সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার কনজুগাল রিলেশনশিপ। পরিবারের যথেষ্ট সংকট ছিল। সেই মানুষটাই আইসোলেটেড যে মানুষটার কনজুগাল রিলেশনশিপ থাকে না, ঠিক আছে? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আইসোলেশন কাকে বলে। বাড়িতে গেছো হোস্টেল থেকে, যা দেখছো তোমার মা নাই, মনে হবে বাড়িটাই ফাঁকা, তাহলে মায়ের গুরুত্ব কি? তোমার বাপও এটা বলবে যে ধুর এখানে থাকতেই ভালো লাগছে না, কবে আসবে, কি করতে গেছে, কি যাওয়ার দরকার ছিল, এরকম শুনছো তো, তাই না? দিস ইজ ভেরি প্লাস প্র্যাকটিক্যাল, কারণ তোমার মা না থাকার কারণে বাড়িটা ফাঁকা লাগছে, ঠিক আছে না? আবার তুমি যখন বাড়ি যাবে দেখবে বাবা নাই, তখন অল্প ফাঁকা লাগবে, ঠিক আছে? তো কনজুগাল লাইফের সেন্টারে থাকে কি মহিলারা। এই মহিলাদের বিষয়টা, সিগনিফিকেন্সটা কিন্তু বুঝতে হবে, পারিবারিক সম্পর্কটা বুঝতে হবে। এখানে অ্যাস্টনেরও পারিবারিক সম্পর্ক নাই, তার ওয়াইফ নাই, মিকের নাই, ডেভিস ফুটানিবাস হয়ে বলছে যে আমার বউ নোংরা ছিল, এই জন্য তাকে ছেড়ে দিয়ে আমি চলে আসছি। এ তো একটা মিথ্যাবাদী কিনা এটা আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে যে তার কোনো আইডেন্টি কার্ডই নাই, আর আইডেন্টি কার্ডটা খুব ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, আশা করছি তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় বলি, তোমরা প্রশ্ন করো যে আমরা পয়েন্ট আউট করে লিখবো না পয়েন্টগুলোকে কিভাবে লিখবো।
এটা দুইটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে একটা, যে পয়েন্টগুলোকে তুমি প্যারার টপিক সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারো অথবা তুমি পয়েন্ট আউট করে লিখতে পারো, বাট আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি প্যারার টপিক সেন্টেন্স হিসেবে এই পয়েন্টগুলোকে লিখো, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝবে, তাহলে তুমি আরো অনেক ভালো বুঝবে যে হ্যারোল্ড পেইন্টার হ্যাজ ক্রিয়েটেড অ্যান unpleasant working environment to handle the theme of isolation। এটা একটা ব্যাপার। আবার আরেকটা বলে দিই, সেটা কি যে racial prejudice is the term by which the human beings are isolated from each other। এভাবে তুমি প্যারা টপিক সেন্টেন্স তৈরি করে লিখতে পারো, আবার কি করতে পারো তুমি পয়েন্ট আউট করে লিখতে পারো। বাট মাই পয়েন্ট অফ ভিউ, তুমি টপিক সেন্টেন্স ক্রিয়েট করে লিখো, কারণ টপিক সেন্টেন্স ক্রিয়েট করে লিখলে সেটাকে অনেক বেশি অ্যাডভান্সড ধরা হয়। তবে প্যারা ক্রিয়েট করে লিখলেও কোনো সমস্যা নাই, কারণ লিটারারি এসেতে এই দুইটাই সাপোর্ট করা হয়। আর তুমি যখন প্যারাও তৈরি করতে পারবে সেটাতেও তোমাকে এক্সট্রা অর্ডিনারি আউটপুট দেওয়া হবে। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে।